লেটস থিঙ্ক ফিজিক্স এডুকেশনাল প্ল্যাটফর্মে তোমাদের স্বাগত। আজকের কন্টেন্ট ক্লাস 10 চ্যাপ্টার নাম্বার 1 ক্লাস নাম্বার 5। আজকের ক্লাসে আমরা পরিবেশের জন্য ভাবনা চ্যাপ্টারটাকে কমপ্লিট করব। দেখো আজকের ক্লাসে আমরা কোন কোন টপিকগুলো কভার করব। আজকের ক্লাসে আমরা জানবো স্থিতিশীল উন্নয়ন, স্থিতিশীল উন্নয়নের লক্ষ্য, স্থিতিশীল উন্নয়নের পদক্ষেপগুলো কী কী, তারপর বিভিন্ন যে বিকল্প শক্তি যেমন সৌরশক্তি, বায়ু শক্তি, এগুলো সম্পর্কে একটু জানবো। আর ওখানে তিনটে মেজর শক্তি আছে, মানে মেজর বলবো না, মানে তিনটে ইম্পর্ট্যান্ট। কার ভিত্তিতে? মাধ্যমিকের ভিত্তিতে, কারণ ওই জায়গা থেকে কোয়েশ্চেন আসে। কি কি? একটা হচ্ছে বায়োমাস, বায়োগ্যাস, বায়োফুয়েল। এই তিনটে সম্পর্কে একটু ডিটেলসে পড়বো। আর তার সাথে কোলবেড মিথেন আর মিথেন হাইড্রেট কি, এই জায়গাটা আমরা বোঝার চেষ্টা করব। তাহলে চলো শুরু করা যাক। একদম প্রথমেই যেটা, সেটা হচ্ছে স্থিতিশীল উন্নয়ন কাকে বলে। দেখো আগে আমরা ব্যাপারটাকে বোঝার চেষ্টা করি যে স্থিতিশীল উন্নয়ন কি। আমরা আগের ক্লাসে কি জানলাম, যে প্রাকৃতিক সম্পদ যেগুলো আছে আমাদের পৃথিবীতে, তার মধ্যে একটা জীবাশ্ম জ্বালানি। এবার এই জীবাশ্ম জ্বালানির পরিমাণ তো প্রকৃতিতে নির্দিষ্ট, অর্থাৎ এর তো প্রচুর পরিমাণে নেই, এর একটা পরিমাণ সীমিত, একটা নির্দিষ্ট পরিমাণ এটা পৃথিবীতে আছে। আমরা এটাকে ব্যবহার করছি, তাহলে এটা কোনো না কোনো একদিন শেষ হয়ে যাবে। কিন্তু যদি আমরা এটাকে অতিমাত্রায় ব্যবহার করি, অর্থাৎ তোমার যতটুকু দরকার তুমি ততটা ব্যবহার না করে কি করলে, তার থেকে বেশি ব্যবহার করলে, তাহলে এটা খুব তাড়াতাড়ি শেষ হয়ে যাবে। এবার যদি এটা শেষ হয়ে যায় খুব তাড়াতাড়ি, তাহলে ব্যাপারটা কি হচ্ছে? ব্যাপারটা হচ্ছে এরকম যে আজ থেকে তুমি আজকে ঠিক আছে আমাদের কাছে প্রাকৃতিক সম্পদ আছে, আমরা ব্যবহার করলাম, কোনো অসুবিধা নেই। কিন্তু তুমি যদি আজ থেকে 200 বছর পরের কথা ভাবো, তাহলে সেই সময়ও কোনো না কোনো মানুষ পৃথিবীতে থাকবে, অর্থাৎ তোমার নাতি 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 কেউ না কেউ পৃথিবীতে কিন্তু সেই সময় থাকছে। তাহলে তারা প্রাকৃতিক সম্পদ পাবে না। 2 নাম্বার হচ্ছে, আমরা এখন যেভাবে প্রকৃতিতে দূষণ ঘটাচ্ছি, যেভাবে পলিউশন ঘটছে, এটা ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটা মারাত্মক বিষয়। কারণ তারা যখন পৃথিবীতে আসবে তখন পৃথিবী কিন্তু তাদের বাসযোগ্য হবে না। সেই দেখবে কিছু কিছু ছবি আছে যে অক্সিজেন ট্যাঙ্ক পিঠে নিয়ে ছেলেরা স্কুল যাচ্ছে, তো ব্যাপারটা এরকম হয়ে যাবে। তাহলে এই জিনিসটা আমাদের ভাবা প্রয়োজন যে আমরা যদি এভাবে দূষণ ঘটাই, আমরা এভাবে যদি যথেচ্ছভাবে প্রাকৃতিক সম্পদের ব্যবহার করি, তাহলে একটা সময় প্রাকৃতিক সম্পদ শেষ হয়ে যাবে। তাহলে তারা সেই প্রাকৃতিক সম্পদের ব্যবহার করতে পারবে না। তাহলে তাদের কথা মাথায় রেখে, অর্থাৎ 200 বছর কি 300 বছর পরে যারা পৃথিবীতে জন্মাবে, সেই ভবিষ্যৎ প্রজন্মের কথা মাথায় রেখে আমরা আমাদের ব্যবহারটাকে একটু সীমার মধ্যে নিয়ে আসবো। অর্থাৎ যতটুকু দরকার ততটুকু ব্যবহার করব, কোথাও নষ্ট করব না প্রাকৃতিক সম্পদকে, বা প্রাকৃতিক সম্পদকে ব্যবহার করে যে শক্তি পেলাম সেই শক্তিটাকে আমরা নষ্ট কোনোভাবেই করব না। আর যতটা সম্ভব আমরা পরিবেশ দূষণটা কম ঘটাবো, কারণ প্রকৃতিকে আমরা কি করব না, দূষণ কম ঘটাবো, যাতে করে ভবিষ্যৎ প্রজন্ম জন্য এই প্রকৃতি বসবাসের যোগ্য হয়। তাহলে এই যে কনসেপ্টটা, অর্থাৎ আমরা আজকে পৃথিবীতে বেঁচে আছি, কিন্তু 200 বছর পর যারা জন্মাবে তাদের কথা ভাবা, আজকে দাঁড়িয়ে তাদের কথা ভাবা, এই ভাবনাটাকেই বলা হচ্ছে স্থিতিশীল উন্নয়ন। ক্লিয়ার ব্যাপারটা? তাহলে স্থিতিশীল উন্নয়ন কি? তুমি তোমার কথা না ভেবে তোমার ভবিষ্যৎ প্রজন্ম, তোমার নাতির 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 কথা ভাবো, তাহলে এটাকেই আমরা বলবো স্থিতিশীল উন্নয়ন। ক্লিয়ার ব্যাপারটা? দেখো এবার বড় জায়গাটা কি বলেছে, যে উন্নয়নমূলক কর্মসূচি গ্রহণের মাধ্যমে প্রাকৃতিক সম্পদের পরিমিত ও যথাযথ ব্যবহার, যেটা বললাম যে প্রাকৃতিক সম্পদকে পরিমিত, অর্থাৎ যতটুকু আমার দরকার আমি ততটুকু ব্যবহার করব এবং যথাযথ কাজেই ব্যবহার করব। নেক্সট কি বলেছে, এবং পরিবেশ বান্ধব প্রযুক্তির সুদক্ষ প্রয়োগের মাধ্যমে। পরিবেশ বান্ধব মানে আমরা যখন এই শক্তিগুলোকে ব্যবহার করছি, সাধারণত এই প্রাকৃতিক সম্পদ অর্থাৎ জীবাশ্ম জ্বালানি যখন আমরা ব্যবহার করি প্রচুর পলিউশন ঘটে। তাহলে আমরা এমনভাবেই, এমন টেকনিকেই এটাকে ব্যবহার করব যাতে করে পরিবেশ দূষণ কম ঘটে। তার জন্য এই কথাটা লেখা আছে, পরিবেশ বান্ধব প্রযুক্তি সুদক্ষ প্রয়োগের মাধ্যমে। কি হচ্ছে? ভবিষ্যৎ প্রজন্মের মান উন্নয়ন, অর্থাৎ আমরা ব্যবহার করছি, আমাদের তো মানের উন্নয়ন হচ্ছে, আমাদের জীবনযাত্রার উন্নতি ঘটছে, আমরা শক্তি পাচ্ছি, সেটাকে বিভিন্ন কাজে ব্যবহার করছি। তাহলে আমাদের মান উন্নয়ন ঘটছে, আমাদের জীবনযাত্রার মান উন্নয়ন ঘটছে, কিন্তু তার সাথে আমাদের খেয়াল রাখতে হবে কি, ভবিষ্যৎ প্রজন্মের চাহিদা মেটাই, অর্থাৎ ভবিষ্যৎ প্রজন্মের কথাও ভাবতে হবে। এই কনসেপ্টটাকে আমরা কি বলছি? স্থিতিশীল উন্নয়ন। ক্লিয়ার? তাহলে স্থিতিশীল উন্নয়ন কি? আজকে দাঁড়িয়ে 200 বছর পরে যারা পৃথিবীতে জন্মাবে তাদের কথা ভাবা, তাকে এক কথায় আমরা কি বলবো? স্থিতিশীল উন্নয়ন। সংজ্ঞা তুমি তোমার যে টেক্সট বই আছে সেই টেক্সট বইয়ে পেয়ে যাবে, সেখান থেকে করে নিতে পারো, অথবা তুমি এখান থেকে লিখে নিতে পারো তোমার খাতায় নোটসের মতো, যে স্থিতিশীল উন্নয়ন কাকে বলে। ক্লিয়ার? এবার তুমি যদি স্থিতিশীল উন্নয়নের সংজ্ঞাটা একটু ভালো করে পড়ে নাও, একটু বুঝে নাও, তাহলে তার লক্ষ্যগুলো সম্পর্কে তোমাকে আর দ্বিতীয়বার পড়তে হবে না।
স্থিতিশীল উন্নয়নের লক্ষ্য কী? ভালো করে দেখো, এই সংজ্ঞার মধ্যেই কিন্তু লেখা আছে যে স্থিতিশীল উন্নয়নের লক্ষ্য কী, আমরা কেন স্থিতিশীল উন্নয়নকে গ্রহণ করছি। একটু ভালো করে দেখো কি লেখা আছে, প্রাকৃতিক সম্পদের পরিমিত ও যথাযথ ব্যবহার। অর্থাৎ আমরা স্থিতিশীল উন্নয়ন গ্রহণ করছি কেন? যাতে করে প্রাকৃতিক যে সম্পদ আছে তাদেরকে যথাযথ এবং পরিমিতভাবে ব্যবহার করতে পারি। ক্লিয়ার? যতটুকু দরকার ততটুকু ব্যবহার করব। তাহলে দেখো প্রথম লক্ষ্য হয়ে গেল প্রাকৃতিক সম্পদের পরিমিত ও যথাযথ ব্যবহার। নেক্সট কি, বর্তমান প্রজন্মের মান উন্নয়ন। অর্থাৎ এই শক্তিগুলোকে, প্রাকৃতিক সম্পদকে ব্যবহার করে আমরা আমাদের মান উন্নয়ন করব, কিন্তু তার সাথে ভবিষ্যতের যে চাহিদা তাকেও আমরা পূরণ করার চেষ্টা করব। ক্লিয়ার? দেখো সেটাই লেখা আছে যে বর্তমান প্রজন্মের মান উন্নয়ন এবং ভবিষ্যৎ প্রজন্মের চাহিদা পূরণ। তাছাড়া 2 নম্বর পয়েন্ট দেখো ভালো করে, সংজ্ঞার মধ্যেই কিন্তু এই দুটো পয়েন্ট লেখা আছে যে প্রাকৃতিক সম্পদের পরিমিত যথাযথ ব্যবহার এবং বর্তমান প্রজন্মের মান উন্নয়ন এবং ভবিষ্যৎ প্রজন্মের চাহিদা পূরণ। তাহলে এই দুটো পয়েন্ট আমরা যদি সংজ্ঞাটা একটু মনে রাখি তাহলে দুটো পয়েন্ট হয়ে গেল। আর 3 নাম্বার কি, আমাদের দূষণটাকেও তো নিয়ন্ত্রণ করতে হবে, কারণ আমরা প্রকৃতিকে কি করব, ভবিষ্যতের যে প্রজন্ম আছে তাদের যেন বসবাসের যোগ্য হয় সেদিকেও আমাদের খেয়াল রাখতে হবে। আমরা যতটা পারবো পলিউশন কম করার চেষ্টা করব। তাহলে এটাও কিন্তু স্থিতিশীল উন্নয়নেরই একটা ধারণা, স্থিতিশীল উন্নয়ন গ্রহণ করার এটাও একটা কারণ যে দূষণকে নিয়ন্ত্রণ। তাহলে এই হয়ে গেল স্থিতিশীল উন্নয়নের লক্ষ্য। কি কি? প্রাকৃতিক সম্পদের পরিমিত যথাযথ ব্যবহার। ক্লিয়ার? 2 নাম্বার, বর্তমান প্রজন্মের মান উন্নয়ন এবং ভবিষ্যৎ প্রজন্মের চাহিদা পূরণ। নেক্সট, দূষণ নিয়ন্ত্রণ। ক্লিয়ার? তাহলে এই গেল স্থিতিশীল উন্নয়ন, এই গেল স্থিতিশীল উন্নয়নের লক্ষ্য। নেক্সট হচ্ছে পদক্ষেপ। অর্থাৎ স্থিতিশীল উন্নয়নকে যখন আমরা গ্রহণ করলাম তাহলে এরপর আমাদের স্টেপ কী হবে, আমরা কিভাবে স্থিতিশীল উন্নয়নটাকে আস্তে আস্তে এগিয়ে নিয়ে যেতে পারবো। দেখো কী কী স্টেপগুলো, কী কী পদক্ষেপগুলো। অনবীকরণযুক্ত শক্তির ব্যবহার কমাতে হবে। স্বাভাবিক, অনবীকরণযুক্ত শক্তি মানে হচ্ছে যেই শক্তিটাকে একবার ব্যবহার করলে আমরা দ্বিতীয়বার ব্যবহার করতে পারবো না। যেমন কয়লা, পেট্রোল, কয়লাকে একবার পুড়িয়ে দাও, তাপ শক্তি পেয়ে গেলে, কিন্তু আর একবার কিন্তু তুমি ওই কয়লাটাকে পোড়াতে পারবে না, যেটাকে একবার ব্যবহার করলে দ্বিতীয়বার ব্যবহার করতে পারবো না। তাহলে সেই ধরনের শক্তিকে আমরা কি বলবো, অনবীকরণ। ক্লিয়ার? টার্মটার দিকে তাকাও, অনবীকরণ। নবীকরণ মানে কি, নতুন। তাহলে অনবীকরণ মানে যেটাকে আর দ্বিতীয়বার ব্যবহার করা যাচ্ছে না। তাহলে অনবীকরণযুক্ত শক্তির ব্যবহার কমাতে হবে। তাহলে এই ধরনের শক্তিকে আমরা ব্যবহার কমিয়ে দেবো, যাতে করে, যেহেতু এর পরিমাণ নির্দিষ্ট। 2 নাম্বার কি, যদি আমরা এই শক্তির ব্যবহার কমাই, তো আমাদের তো শক্তি প্রয়োজন, কারণ শক্তি ছাড়া আমরা কিছুই করতে পারবো না। এই যে ধরো এখন যে আমি ভিডিওটা নিচ্ছি, তাহলে এখানে লাইট আছে, তাহলে লাইট আছে মানে কারেন্ট আছে, তাহলে কারেন্টটা এলো কোথা থেকে, কারেন্টটা কোথাও না কোথাও কোনো শক্তিকে কনভার্ট করে আমরা তড়িৎ শক্তি পেয়েছি, তাহলে আমাদের তো শক্তি সবসময় প্রয়োজন। তাহলে আমরা যদি অনবীকরণযুক্ত শক্তির ব্যবহারটা কমিয়ে দিই তাহলে আমরা শক্তি পাবো কোথায়, সেটাই দেখো লেখা আছে, নবীকরণযুক্ত এবং অপ্রচলিত শক্তির বিকল্প উৎস হিসেবে ব্যবহার করতে হবে। অর্থাৎ আমরা এই জীবাশ্ম জ্বালানি যদি একটা অনবীকরণযুক্ত শক্তি হয় তাহলে আমরা জীবাশ্ম জ্বালানির ব্যবহার কমিয়ে দিলাম, তাহলে সেখান থেকে শক্তির পরিমাণ কমে গেল, তাহলে আমি শক্তি পাবো কোথায়, তাহলে আমাকে শক্তি পেতে হবে কোথায়, নবীকরণযুক্ত এবং অপ্রচলিত শক্তি। যেমন ধরো সৌরশক্তি, বায়ু শক্তি, জোয়ার ভাটা শক্তি, ভূতাপ শক্তি, বা বিভিন্ন ধরো যে বজ্র পদার্থগুলো থাকে গৃহস্থ বা তোমার বিভিন্ন কৃষিজ যে বজ্র পদার্থ, সেগুলোকে বিভিন্ন উপায়ে ব্যবহার করে সেখান থেকে শক্তির চাহিদা মেটাতে হবে। ক্লিয়ার? তাহলে এই ধরনের শক্তিকে আমরা কি বলবো, নবীকরণযুক্ত এবং অপ্রচলিত শক্তি। এর ব্যবহার কি করতে হবে, বাড়াতে হবে। তাহলে এই হচ্ছে আমাদের পদক্ষেপ। আমরা স্থিতিশীল উন্নয়নের কনসেপ্টকে যদি এগিয়ে নিয়ে যেতে চাই তাহলে আমাদের অনবীকরণযুক্ত শক্তির ব্যবহার কমাতে হবে এবং নবীকরণযুক্ত শক্তি বা অপ্রচলিত শক্তি, সৌরশক্তি, বায়ু শক্তি, ভূতাপ শক্তি, জোয়ার ভাটা শক্তি, এই ধরনের শক্তির ব্যবহার বাড়াতে হবে। তাহলে ওখান থেকেই আমরা শক্তি পেয়ে যাব, যেটা আমাদের ল্যাক হবে। ক্লিয়ার? তাহলে চলো লিখে ফেলো এত দূর, স্থিতিশীল উন্নয়ন কাকে বলে, স্থিতিশীল উন্নয়নের লক্ষ্য আর স্থিতিশীল উন্নয়নের পদক্ষেপ। এবার ভিডিওটা পজ করে লিখে নাও। চলো নেক্সট কি, এই যে আমরা বুঝলাম যে স্থিতিশীল উন্নয়নের ধারণাকে গ্রহণ করতে গেলে আমাদের বিকল্প শক্তির ব্যবহার বাড়াতে হবে। তাহলে বিকল্প শক্তিগুলো কি কি, এগুলো আমরা জানি, জাস্ট দেখবে তোমাদের বইয়েতেও লেখা আছে, একবার জায়গাটা রিডিং নিয়ে নিও, রিডিং পড়ে নিও পুরো জায়গাটাকে। ক্লিয়ার? দেখো কী কী, 1 নাম্বার হচ্ছে কি না, সৌরশক্তি। বিকল্প শক্তির উৎস আমরা জানি সৌরশক্তি। বিভিন্ন রাস্তায় দেখবে তুমি এখন সোলার প্যানেল লাগানো আছে, সেটার ব্যবহার করে বা সেটার সাহায্য নিয়ে স্ট্রিট লাইটগুলো জ্বলছে। তাহলে সোলার প্যানেল বা সৌরশক্তি, এই ব্যাপারটাকে আমরা কীভাবে ব্যবহার করতে পারি, সৌরশক্তিকে ব্যবহার করার জন্য ন্যাচারালি কী করি, আমরা একটা সোলার প্যানেল ব্যবহার করি। দেখবে এরকম টাইপের গোলাকার বা চৌকাকার দেখতে হয়, আমরা সোলার প্যানেল ব্যবহার করি। এর ওপরে এরকম
একটা সিট রাখা থাকে, একটা পাতের মতো রাখা থাকে। সাধারণত যেই পাতটা কী দ্বারা তৈরি হয়, অর্ধপরিবাহী দ্বারা তৈরি হয়। আমরা চলতরিৎ চ্যাপ্টারে অর্ধপরিবাহী সম্পর্কে জানবো, তাই ভয় পাওয়ার কিছু নেই। যে অর্ধপরিবাহী কি করা হয় না, এই পাতটার ওপর যেটা ব্যবহার করা হয় সেটা হচ্ছে অর্ধপরিবাহী। অর্ধপরিবাহীর এক্সাম্পল হচ্ছে জার্মেনিয়াম, সিলিকন। নামটা এখন একটু মনে রেখো যে অর্ধপরিবাহী ব্যবহার করা হয়, অর্ধপরিবাহী জার্মেনিয়াম, সিলিকন, এটা হচ্ছে অর্ধপরিবাহীর এক্সাম্পল। তাহলে এই একটা প্যানেল নেওয়া হয়, যেই প্যানেলের ওপর একটা পাত রাখা হয়, যেই পাতটা কী দ্বারা তৈরি, যেই পাতটা অর্ধপরিবাহী দ্বারা তৈরি, অর্থাৎ অর্ধপরিবাহী জার্মেনিয়াম বা সিলিকন দ্বারা তৈরি হয়। এবার কি হয়, এই সোলার প্যানেলে যখনই সূর্যের আলো এসে পড়ে, এই সোলার প্যানেলে যখনই সূর্যের আলো এসে পড়ে তখনই একটা ভেতরে মেকানিজম আছে, সেটা আমাদের এখন সিলেবাসে নেই। শুধু মনে রেখো যে যখনই সূর্যের আলো এসে পড়ে, সেই সূর্যের আলোর মধ্যে এক ধরনের শক্তি থাকে, সৌরশক্তি। সেই যে শক্তিটা, সেই শক্তিটাকে, বা তুমি বলতে পারো আলোক শক্তি, যেই শক্তিটাকে আমরা কনভার্ট করে দিই কিসে, কারেন্টে। অর্থাৎ এখান থেকে আমরা কি পাই, এই সৌরশক্তি এসে পড়লো, সৌরশক্তি এসে পড়ার পর এই সৌরশক্তিকে আমরা কনভার্ট করে দিলাম কিসে, কারেন্টে। তবে দেখো আমরা একটা শক্তি পেলাম, কারেন্ট পেলাম, মানে কি, কারেন্টকে ব্যবহার করে আমরা বিভিন্ন জিনিস, বিভিন্ন কাজ করতে পারি, তাহলে একটা শক্তি আমরা পেলাম। তাহলে এই ঘটনাটাকে বলা হচ্ছে সৌরশক্তি। তাহলে সৌরশক্তিকে কীভাবে ব্যবহার করি, সোলার প্যানেলের সাহায্যে। কীভাবে, সোলার প্যানেলে কি আছে, ওপরে একটা পাত আছে, যেই পাতটা কী দ্বারা তৈরি, অর্ধপরিবাহী দ্বারা তৈরি। কি হয়, ওখানে যখনই সূর্যের আলো এসে পড়ে, সূর্যের আলোর মধ্যে যে শক্তি থাকে, অর্থাৎ আলোক শক্তি যেটা থাকে, সেটা কনভার্ট হয়ে যায় কিসে, তড়িৎ শক্তিতে, কারেন্টে, যাকে আমরা বাড়িতে নিয়ে এলাম, একটা ফ্যান চালিয়ে দিলাম, একটা আলো জ্বালিয়ে দিলাম, এভাবে আমরা করতেই পারি। তাহলে আমরা একটা শক্তি পেলাম এখান থেকে, তাহলে এটাকে আমরা বিকল্প শক্তি হিসেবে ব্যবহার করতে পারি। ক্লিয়ার? নেক্সট কি, নেক্সট হচ্ছে বায়ুশক্তি। বায়ুশক্তি দেখবে আমরা এগুলো দেখেছি, বিভিন্ন সিনেমাতে দেখেছি, বিভিন্ন ভিডিওতে দেখেছি, যে এরকম বড় বড় এরকম পোলের মতো আছে, যার ওপরে এরকম ব্লেড লাগানো আছে, এরকম যে কোনো একটা জায়গা জুড়ে এরকম বিভিন্ন বড় বড় পোল থাকে এবং পোলের ওপরে এরকম একটা পাখা লাগানো থাকে। কি হয়, যখনই হাওয়া দেয় তখন এই পাখাটা ঘোরে। ক্লিয়ার? আর পাখাটা যখন ঘোরে, এই পাখাটা যখন ঘোরে তখন পাখার ভিতরে কি থাকে, টারবাইন থাকে। টারবাইন আমরা জানি যে টারবাইন কি করে না, টারবাইন কারেন্ট উৎপন্ন করে। কিভাবে করে সেটাও তোমাদের সিলেবাসে আছে, চলতরিৎ চ্যাপ্টারে। আমরা যখন ওই চ্যাপ্টার পড়বো তখন ব্যাপারটা জানবো যে কিভাবে ওখান থেকে কারেন্ট উৎপন্ন হচ্ছে। ক্লিয়ার? তাহলে ওর ভিতরে কি আছে না, টারবাইন আছে। এবার যখনই ধরো জোরে হাওয়া দিচ্ছে তখনই এই পাখাটা ঘুরছে, আর পাখা ঘোরার সাথে সাথে ভিতরে টারবাইনটাও ঘুরছে, আর ওই টারবাইন থেকে কি হচ্ছে, কারেন্ট পাচ্ছি। কিভাবে পাচ্ছি না, এখানে বায়ুর যে শক্তিটা আছে, বায়ুর মধ্যে কি আছে, গতিশক্তি। বায়ুটা জোরে যাচ্ছে, বায়ুর বেগ আছে, তার মানে বায়ুর গতিশক্তি আছে। তাহলে সেই গতিশক্তিটাকে কিসে কনভার্ট করছি আমরা, তড়িৎ শক্তিতে। তাহলে আমাদের একটা শক্তির চাহিদা মিটছে। তাহলে এই হলো বায়ু শক্তি। ক্লিয়ার? একদম সহজভাবে ব্যাপারটাকে বোঝার চেষ্টা করো। নেক্সট হচ্ছে কি, ভূতাপ শক্তি। ভূতাপ শক্তি মানে হচ্ছে, যদি আমাদের পৃথিবীর এটা একদম ওপরের মাটি ভাবো, তাহলে পৃথিবীর নিচে কি আছে, বিভিন্ন শিলা আছে। প্রথমে মাটি আছে, তারপর বিভিন্ন শিলা আছে, আর নিচে কি আছে, লাভা আছে, তাই তো? লাভা, অর্থাৎ পৃথিবীর নিচে লাভা আছে। লাভা কি, প্রচুর উষ্ণ। এই লাভার সাহায্য নিয়ে কি করা হয় না, পৃথিবীর যে মাটির নিচে যে ভূগর্ভস্থ জল আছে, ধরো এই জায়গায় জল আছে, এখানে একটা শিলা দ্বারা সেপারেট করা আছে, আর তার নিচে কি আছে, লাভা আছে। তাই লাভার সাহায্য নিয়ে এই জলটাকে কি করা হয়, গরম করা হয়। এবার লাভার তো টেম্পারেচার প্রচুর, তাহলে লাভার যেহেতু প্রচুর টেম্পারেচার, তার জন্য তার সাহায্য নিয়ে যখন আমরা জলকে গরম করব, এই জলটা কিসে রূপান্তরিত হয়ে যাবে, বাষ্পে রূপান্তরিত হয়ে যাবে। যখনই আমরা জলকে তাপ দেবো তার অবস্থার পরিবর্তন ঘটবে, সে তরল থেকে বাষ্পের কনভার্ট হয়ে যাবে, তাহলে জলটা বাষ্পে কনভার্ট হয়ে যাবে। আর সেই বাষ্পটাকে কী করি আমরা, কোনো একটা নলের সাহায্য নিয়ে বা কোনো একটা পাইপের সাহায্য নিয়ে ওপরে নিয়ে আসি। এই বাষ্পটাকে আমরা কি করলাম, ওপরে নিয়ে এলাম, দিয়ে এই পাইপটার এই রকম কোনো একটা জায়গায় সেই একই রকমভাবে একটা জেনারেটর একটা টারবাইন ব্যবহার করব। জেনারেটরও হতে পারে বা টারবাইনও হতে পারে, কারণ জেনারেটরও তড়িৎ শক্তি উৎপন্ন করে। তা টারবাইন ব্যবহার করব, এবং সেই টারবাইনটা ঘুরবে কিসের সাহায্যে, এই যে এখান থেকে বাষ্প বাইরে বেরোবে, যেহেতু লাভার উষ্ণতা প্রচুর বেশি, তার মানে জল বাষ্পে রূপান্তরিত হবে, খুব তাড়াতাড়ি বাষ্পে রূপান্তরিত হবে। তার জন্য খুব দ্রুত বাষ্পটা এরকমভাবেই পাইপ দিয়ে বাইরে বেরিয়ে আসবে। তাহলে ওই বাষ্পটা যেহেতু খুব তাড়াতাড়ি পাইপ দিয়ে বেরিয়ে আসবে, সেই টারবাইনটাকে ঘোরাবে, আর এই টারবাইনটাকে ঘোরানোর জন্য আমরা এখান থেকে কি পাবো, তড়িৎ পাবো। ক্লিয়ার? বোঝা যাচ্ছে?
চলো, তাহলে লাভার অর্থাৎ উষ্ণতা, এখানে দেখো এই যে লাভার মধ্যে যে তাপ আছে, সেই তাপের সাহায্য নিয়ে আমরা জলকে গরম করছি, বাষ্পে রূপান্তরিত করছি, সেই বাষ্প গিয়ে টারবাইন ঘোরাচ্ছে। তার মানে এখানে কি তাপ শক্তি থেকে আমরা কি পাচ্ছি, কারেন্ট পাচ্ছি। ক্লিয়ার? তাহলে আমরা শক্তির একটা চাহিদা পূরণ করতে পারছি, আমাদের দরকার নেই অত জীবাশ্ম জ্বালানি ব্যবহার করার, আমরা এই ধরনের প্রযুক্তিগুলো ব্যবহার করলেই এখান থেকে কারেন্ট পাবো। আর কারেন্ট পাওয়া মানে বর্তমানে সেই কারেন্টকে নিয়ে আমরা বিভিন্ন কাজে ব্যবহার করতে পারবো। তাহলে আমাদের একটা শক্তির চাহিদা মিটে গেল। নেক্সট কি, নেক্সট হচ্ছে জোয়ার ভাটা শক্তি। জোয়ার ভাটা শক্তির ব্যাপারটা কেমন, ধরো এটা আমাদের ভূভাগ, এরপরে কি আছে, এখান থেকে ধরো সমুদ্র শুরু হচ্ছে, এরকম কোনো একটা জায়গা থেকে এরকম সমুদ্র শুরু হয়। তা সমুদ্র এবং ভূভাগ, এই যে আমাদের মাটি আর এই হচ্ছে আমাদের সমুদ্র, সমুদ্র আর মাটি যেখানে মিশছে, উপকূল যে এলাকা, এই উপকূল এলাকায় কি করা হয় না, এরকম বিভিন্ন নলের মতো করে এরকম গর্ত করা হয়, এরকম পাইপ যোগ করা হয়। কি হয় এতে করে, আর কি করা হয়, এই পাইপের মধ্যে এই জায়গায় টারবাইন ব্যবহার করা হয়, টারবাইন যন্ত্রটাকে বসানো থাকে, এরকম জায়গায় টারবাইন যন্ত্রটাকে বসানো থাকে। এবার দেখো জোয়ার ভাটা শক্তি, আমরা জানি সমুদ্রে জোয়ার ভাটা হয়, তাহলে যখন সমুদ্রে জোয়ার হবে তখন কি হবে, জল আস্তে আস্তে উপকূলের দিকে আসবে, উপকূলের দিকে ছুটে আসবে। তাহলে জল যখন উপকূলের দিকে ছুটে আসবে, সে তো এই জায়গার মধ্য দিয়ে ভেতরে আসার চেষ্টা করবে। এই যে আমরা গর্তটা করেছি বা এই যে আমরা খালটা করেছি, সেই খালের ভিতরে যেখানে টারবাইন বসানো আছে, এই জায়গার মধ্য দিয়ে কি হবে, জল তো ছুটে আসবে, কারণ যখন জোয়ার হবে জল এদিকে ছুটে আসবে। তাহলে এই যে জলের যখন জলের দিকে ছুটে আসছে, তখন কি হবে, জলের মধ্যে শক্তি আছে, গতিশক্তি আছে, সেই গতিশক্তির সাহায্যে আমরা টারবাইন ঘোরাবো এবং টারবাইন থেকে কারেন্ট পাবো। হলো, এটা জোয়ারের সময়। ভাটার সময় কি হবে, ভাটার সময় জল বাইরে বেরিয়ে যেতে চাইবে, তাহলে জল যখন বাইরে বেরিয়ে যেতে চাইবে তখনও টারবাইন ঘুরবে একই রকমভাবে। তাহলে টারবাইন ঘুরবে মানে সেখান থেকে আমরা কী পাবো, তড়িৎ পাবো। তাহলে এই জোয়ার ভাটা শক্তিতেও আমরা কি করছি, জলের যে গতিশক্তি তাকে কনভার্ট করছি কিসে, তড়িৎ শক্তিতে। ক্লিয়ার? তাহলে দেখো আমাদের কিন্তু শক্তির যে কম শক্তি আমরা যেহেতু ব্যবহার করছি না জীবাশ্ম জ্বালানি, তার জন্য যে আমাদের শক্তি কম পড়বে এরকম না, আমরা যদি এই ধরনের শক্তিগুলোকে ব্যবহার করি তাহলে আমাদের শক্তির চাহিদা মিটবে। আরেকবার দেখে নিই ব্যাপারটা, সৌরশক্তি মানে সোলার প্যানেল আছে, যেখানে সূর্যের আলো এসে পড়বে, সূর্যের আলোর মধ্যে যে শক্তি আছে অর্থাৎ আলোক শক্তি, সেই শক্তিটাকে আমরা কনভার্ট করে দিই কিসে না, তড়িৎ শক্তিতে। তাহলে সূর্যের আলো প্যানেলের মধ্যে এলো, সেখান থেকে আমরা কারেন্ট পেলাম, তাহলে এখানে এখানে আলোক শক্তি তড়িৎ শক্তিতে কনভার্ট হলো। লিখে নিতে পারো তুমি এখানে যে আলোক শক্তি তড়িৎ শক্তিতে রূপান্তরিত হয়। তারপর কি, তারপর হচ্ছে বায়ু শক্তি। বায়ু শক্তিতে কি হচ্ছে না, বায়ু শক্তি এরকম বড় বড় পোলের ওপর বড় বড় ফ্যান লাগানো আছে, সেখানে কি হচ্ছে, যখনই বায়ু যাচ্ছে অর্থাৎ বায়ুর যেহেতু বেগ আছে, বায়ুর মধ্যে গতিশক্তি আছে, বায়ু যখনই একটা বেগে যাচ্ছে সেই গতিশক্তির জন্য কি হচ্ছে, ওই যে পাখাটা বা ব্লেডটা ঘুরছে, আর ওই পাখা ঘোরার সাথে সাথে ওর ভিতরে ওগুলো ফিট করা থাকে, টারবাইন বা যে কোনো জেনারেটর ফিট করা থাকে। কি হয়, টারবাইন বা জেনারেটর ঘুরতে থাকে, তার জন্য কি হচ্ছে, ওখান থেকে আমরা কারেন্ট পাচ্ছি। তার মানে এই যে বায়ু শক্তি, বায়ু শক্তির মধ্যে আমরা কীভাবে কারেন্ট পাচ্ছি না, বায়ু শক্তি এখানে আমরা বায়ুর গতিশক্তি থেকে তড়িৎ শক্তি পাচ্ছি। ক্লিয়ার? নেক্সট হচ্ছে কি, ভূতাপ শক্তি। ভূতাপ শক্তির ব্যাপারটা কি না, ভূতাপ শক্তি, নিচে লাভা আছে ওপরে জল আছে, লাভার সাহায্য নিয়ে জলকে আমরা বাষ্পে রূপান্তরিত করছি, সেই বাষ্প যখন একটা নলের মাধ্যমে দ্রুত বাইরে বেরোচ্ছে, তার সাহায্য নিয়ে আমরা কী করছি, টারবাইনকে ঘোরাচ্ছি। তাহলে এখানে কোন শক্তিতে রূপান্তরিত হচ্ছে, এখানে তাপ শক্তি, লাভার মধ্যে কী আছে, তাপ আছে, তাপ শক্তি কনভার্ট হচ্ছে কিসে, তড়িৎ শক্তিতে। সিমিলারলি জোয়ার ভাটা শক্তি, এখানে জল আসছে, জল এসে যখন টারবাইন এই নলের মধ্য দিয়ে ভিতরে দ্রুত প্রবেশ করছে, দ্রুত বাইরে জোয়ারের সময় প্রবেশ করছে, ভাটার সময় বাইরে বেরিয়ে যাচ্ছে, তাহলে যখন প্রবেশ করছে বাইরে বেরিয়ে যাচ্ছে তখন টারবাইন ঘুরছে, আর টারবাইন যেহেতু ঘুরছে আমরা সেখান থেকে তড়িৎ শক্তি পাচ্ছি, অর্থাৎ জলের যে গতিশক্তি তাকে আমরা কনভার্ট করছি কিসে, এখানে তড়িৎ শক্তিতে। ক্লিয়ার? তাহলে এই গেল কিছু বিকল্প শক্তির এক্সাম্পল আর সেই মেকানিজমগুলো। তোমরা কি করবে, এই জায়গা থেকে এই জায়গাটা দেখবে বইয়ে লেখা আছে, একবার জায়গাটাকে রিডিং করে নিও আর জায়গাটাকে ম্যাচ করার চেষ্টা করো যে এভাবে হচ্ছে কিনা, ব্যাস। এখান থেকে আর সেরকম খুব একটা কোয়েশ্চেন বা ডিটেলে যে সৌরশক্তি কীভাবে রূপান্তরিত হয়, বায়ু শক্তি কীভাবে রূপান্তরিত হয়, বা ভূতাপ শক্তি কীভাবে, এর মেকানিজম কী, এগুলো খুব একটা প্রশ্ন এখান থেকে আসে না, জাস্ট একবার এই জায়গাটা রিডিং করে নিও। ক্লিয়ার? চলো নেক্সট একটা পয়েন্ট আমাদের খুব ভালো করে বুঝতে হবে, কি, বায়োমাস, আচ্ছা বায়োমাস শক্তি, বায়োগ্যাস আর একটা হচ্ছে বায়োফুয়েল। এই তিনটে টার্মকে আমাদের কিন্তু খুব ভালো করে বুঝতে হবে। প্রথম আমরা দেখব বায়োমাস, বায়োফুয়েল আর বায়োগ্যাস ব্যাপারটা কি। আমাদের যে বিভিন্ন জৈব আবর্জনা আছে, বিভিন্ন জৈব আবর্জনা, জৈব আবর্জনা মানে বোঝা যাচ্ছে, জৈব আবর্জনা মানে হচ্ছে উদ্ভিজ্জ
বা প্রাণীজ বিভিন্ন যে আবর্জনা, উদ্ভিদের কোনো দেহাবশেষ, কাঠ, পাতা, আখের চিবড়া, ধানের তুষ বা প্রাণীজ আবর্জনা, মানে তুমি ভাবতে পারো যেমন গোবর, এই ধরনের যে জিনিসগুলো, তো এগুলোকে আমরা কি বলছি? জৈব আবর্জনা, উদ্ভিজ্জ এবং প্রাণীজ আবর্জনা। ঠিক আছে, তাহলে সেই জৈব আবর্জনা ধরো কিছু আছে, কিছু ধানের তুষ আছে, কাঠ, পাতা, এগুলো আমরা জানি, বা গোবর, এগুলো হচ্ছে সমস্ত কিছুই হচ্ছে কি জৈব আবর্জনা। এবার এই যে জৈব আবর্জনাগুলো আছে, এই জৈব আবর্জনাগুলোকে যদি আমরা সরাসরি জ্বালানি হিসেবে ব্যবহার করি, সরাসরি জ্বালানি হিসেবে ব্যবহার করি, মানে কোনো পরিবর্তন করলাম না, ধানের ধরো একটা আখের ছিবড়া আছে, তাহলে সেই আখের ছিবড়াটাকে আমরা নিয়ে গিয়ে পুড়িয়ে দিলাম, বা গোবর আছে, গোবর থেকে ঘুঁটে তৈরি করে সেই ঘুঁটের সাহায্যে এখনও দেখবো আমাদের গ্রামের দিকে অনেক রান্না হয় ঘুঁটের সাহায্যে, তাহলে গোবরটাকে ঘুঁটেতে কনভার্ট করলাম, সেখান থেকে আমরা সেটাকে কী করলাম, সেটাকে আমরা আগুনে পুড়িয়ে দিলাম, তাহলে সেখান থেকে তাপ পেলাম। তাহলে যদি জৈব আবর্জনাগুলো সরাসরি জ্বালানির কাজে আমরা ব্যবহার করি, কি বললাম, জৈব আবর্জনাগুলোকে সরাসরি জ্বালানির কাজে ব্যবহার করি, কাঠকে নিয়ে গিয়ে সরাসরি পুড়িয়ে দিলাম, তাহলে কাঠের কোনো রকম পরিবর্তন করলাম না, কাঠকে সরাসরি আমরা জ্বালানি আকারে ব্যবহার করলাম। তাহলে যখন জৈব আবর্জনাগুলোকে আমরা সরাসরি জ্বালানি আকারে ব্যবহার করব, তখন আমরা তাকে বলবো বায়োমাস শক্তি, অর্থাৎ সেখান থেকে যে শক্তি পাবো তাকে আমরা কি বলবো? বায়োমাস শক্তি। আগে বুঝে নাও, তারপর সংজ্ঞা বা এখান থেকে কী এমসিকিউ আসে সেগুলো আমরা আলোচনা করব। আগে ব্যাপারটা বুঝে নিই যে বায়োমাস শক্তি ব্যাপারটা কি, বায়োগ্যাস কি, বায়োফুয়েল কি। তাহলে জৈব আবর্জনা যাকে সরাসরি জ্বালানির কাজে ব্যবহার করলাম, তখনই আমরা তাকে কি বলবো? যখনই তাকে আমরা সরাসরি জ্বালানির কাজে ব্যবহার করব, কোনো রকম পরিবর্তন ছাড়া, কাঠ নিয়ে গিয়ে পুড়িয়ে দিলাম, অবিকল কাঠ ছিল, কাঠটাকে শুকিয়ে কাঠটাকে নিয়ে গিয়ে আমরা আগুনে পুড়িয়ে দিলাম, তাহলে সেখান থেকে যে শক্তি পাবো সেই শক্তিটাকে কি বলবো? বায়োমাস শক্তি। ক্লিয়ার? নেক্সট 2 নাম্বার হচ্ছে বায়োগ্যাস। ব্যাপারটা কি? এই যে জৈব আবর্জনা আছে, এই জৈব আবর্জনাগুলোকে একটা তোমার ওয়েতে একটা টেকনিকের সাহায্যে আমরা কি করতে পারি? জৈব আবর্জনাগুলোকে কোনো একটা ট্যাঙ্কের মধ্যে পুড়ে দিলাম এবং সেটাকে বায়ু নিরুদ্ধ করে দিলাম, অর্থাৎ বায়ু সেখানে ভেতরে আসতে পারলো না। তাহলে জৈব আবর্জনাগুলো পচবে, বিভিন্ন ব্যাকটেরিয়া দ্বারা এগুলো পচে যাবে, পচে যাওয়ার পর সেখান থেকে একটা গ্যাস উৎপন্ন করে। অর্থাৎ জৈব আবর্জনাকে সরাসরি ব্যবহার করছি না, জৈব আবর্জনাকে আমরা বিভিন্ন ব্যাকটেরিয়ার সাহায্যে পচিয়ে ওখান থেকে একটা গ্যাস উৎপন্ন হচ্ছে, যেই গ্যাসটা সাহায্য নিয়ে আমরা শক্তি পেতে পারি, অর্থাৎ যেই গ্যাসটা কি করতে পারে না, আমাদের শক্তি দেয়, সেই গ্যাসটাকে আমরা বলবো কি? বায়োগ্যাস। কি বলবো? বায়োগ্যাস। তাহলে বায়োগ্যাস ব্যাপারটা কি? বায়োগ্যাস মানে হচ্ছে জৈব আবর্জনাকে সরাসরি আমরা জ্বালানির কাজে ব্যবহার করলাম না, একে আমরা একটা ওয়েতে একটা টেকনিকের সাহায্য নিয়ে কি করলাম, এটা থেকে আমরা গ্যাস উৎপন্ন করলাম, বিভিন্ন ব্যাকটেরিয়া দ্বারা পচিয়ে একটা গ্যাস উৎপন্ন করলাম। সেই গ্যাসকে যখন আমরা জ্বালানি হিসেবে ব্যবহার করব, তখন আমরা তাকে কি বলবো? বায়োগ্যাস। অ্যান্ড থার্ড, বায়োফুয়েল কি? বায়োফুয়েল মানে হচ্ছে এই যে তোমার জৈব আবর্জনাগুলো আছে, এগুলোকেও একই রকমভাবে বিভিন্ন টেকনিক্যাল ওয়েতে আমরা কি করব? জৈব আবর্জনা আছে তাকে চেঞ্জ করে দেবো, সেটাকে জ্বালানি হিসেবে ব্যবহার করব, কিন্তু তাকে সরাসরি জ্বালানি হিসেবে ব্যবহার করব না, তার রাসায়নিক পরিবর্তন ঘটাবো। কীরকম পরিবর্তন? রাসায়নিক পরিবর্তন। রাসায়নিক হতে পারে বা ভৌত হতে পারে, রাসায়নিক বা ভৌত পরিবর্তন। রাসায়নিক বা ভৌত পরিবর্তন করব, অর্থাৎ জৈব আবর্জনাটাকে একটা টেকনিকের সাহায্যে একটা উপায়ে আমরা কি করব? রাসায়নিক বা ভৌত পরিবর্তন করে দেবো, অর্থাৎ সেখান থেকে একটা অন্যরকম জ্বালানি আমরা পাবো। কাঠ, গোবর এগুলো ছিল, এই জৈব আবর্জনাগুলোকে সরাসরি ব্যবহার করলাম না, এদেরকে একটা উপায়ে একটা টেকনিকের সাহায্যে আমরা অন্য জ্বালানিতে কনভার্ট করলাম। কেমন পরিবর্তন ঘটালাম? রাসায়নিক বা ভৌত পরিবর্তন ঘটালাম। এই পরিবর্তন ঘটিয়ে যখন আমরা তাকে জ্বালানি হিসেবে ব্যবহার করব, তখন আমরা তাকে বলবো বায়োফুয়েল। বায়োফুয়েল। দেখো এই 3টে টার্ম তোমাকে বুঝতে হবে, তারপর কাকে বলে, সংজ্ঞা, এমসিকিউ, সেগুলো তো আমরা আস্তে আস্তে আসছি, আগে ব্যাপারটাকে বুঝতে হবে। জৈব আবর্জনা সরাসরি জ্বালানি হিসেবে ব্যবহার করলে তাকে বলবো বায়োমাস শক্তি। জৈব আবর্জনা থেকে যখন আমরা কোনো একটা উপায়ে গ্যাস তৈরি করব, তাকে জ্বালানি আকারে ব্যবহার করব, তাকে বলবো বায়োগ্যাস। জৈব আবর্জনার যখন আমরা রাসায়নিক বা ভৌত পরিবর্তন ঘটিয়ে দেবো, দিয়ে অন্যরকম একটা জ্বালানি উৎপন্ন করব, তাকে আমরা ব্যবহার করব, তখন আমরা তাকে বলবো বায়োফুয়েল। ক্লিয়ার এত দূর পর্যন্ত?
এই ছকটা লিখে নাও, এটা তোমার চাইলে তুমি লিখতে পারো, কোনো অসুবিধা নেই। আর এই ছকটা অন্তত লিখে নাও যে জৈব আবর্জনাকে সরাসরি জ্বালানি বায়োমাস বলবো, জৈব আবর্জনা থেকে গ্যাস উৎপন্ন করলে তাকে জ্বালানি হিসেবে ব্যবহার করলে বলবো বায়োগ্যাস, আর জৈব আবর্জনার রাসায়নিক বা ভৌত পরিবর্তন ঘটিয়ে অন্য জ্বালানি তৈরি করে দিলাম, তাকে দিয়ে জ্বালানি আকারে ব্যবহার করলাম, তখন আমরা তাকে কি বলবো? বায়োফুয়েল। ক্লিয়ার? লিখে ফেলা তো দূর। চলো নেক্সট কি, এই যে আমরা দেখলাম যে বায়োমাস, বায়োগ্যাস আর বায়োফুয়েল, আমরা যে পার্থক্যটা বুঝলাম যে বিভিন্ন জৈব আবর্জনা থেকে বিভিন্ন উপায়ে আমরা যে আলাদা আলাদা জ্বালানিগুলোকে বার করে নিলাম, তাদেরকে আমরা এই তিনটে আলাদা আলাদা নাম দিলাম। তাদের সংজ্ঞাগুলো একটু দেখে নিই। তুমি যে কোনো বই থেকে, তোমার যে টেক্সট বই আছে সেখান থেকে সংজ্ঞা রেডি করতে পারো বা খাতায় লিখে নিতে পারো। দেখো কি লেখা আছে, বায়োমাস শক্তি। বায়োমাস শক্তি কি? জৈব আবর্জনা কি কি? কাঠ, পাতা, আখের ছিবড়া, গোবর, এইসবগুলো জ্বালানি হিসেবে ব্যবহার করে যে শক্তি পাওয়া যায়। তাহলে যখন সরাসরি জৈব আবর্জনাকে আমরা জ্বালানি আকারে ব্যবহার করব, তখন আমরা তাকে কি বলবো? বায়োমাস শক্তি, যেটা আমরা অলরেডি বুঝে গেছি। নেক্সট কি? বায়োগ্যাস। বায়োগ্যাস কি? জৈব আবর্জনাকে ডাইজেস্টারের মধ্যে নিয়ে, অর্থাৎ যে জৈব আবর্জনা আছে সেই জৈব আবর্জনাগুলোকে কি করলাম আমরা, একটা বায়ু নিরুদ্ধ, অর্থাৎ যার মধ্যে বায়ু প্রবেশ করতে পারবে না খুব একটা, সেই বায়ু নিরুদ্ধ ট্যাঙ্কের মধ্যে রাখলাম। সেই বায়ু নিরুদ্ধ ট্যাঙ্ককে এক কথায় কি বলা হচ্ছে? ডাইজেস্টার। তাহলে জৈব আবর্জনাকে ডাইজেস্টারের মধ্যে নিয়ে মিথানোজেনিক ব্যাকটেরিয়ার সাহায্যে, কোন ব্যাকটেরিয়ার সাহায্যে? এটাও প্রশ্ন দিতে পারে, কোন ব্যাকটেরিয়ার সাহায্যে? মিথানোজেনিক। দেখো আন্ডারলাইন করা আছে, ওটা তোমরা একটু আন্ডারলাইন করে নাও। মিথানোজেনিক ব্যাকটেরিয়ার সাহায্যে পচন ঘটিয়ে যে গ্যাস উৎপন্ন করা হয় তাকে বায়োগ্যাস বলে। তাহলে বায়োগ্যাস কাকে বলা হচ্ছে? বিভিন্ন জৈব আবর্জনাকে মিথানোজেনিক ব্যাকটেরিয়ার সাহায্যে পচিয়ে যে গ্যাস পাচ্ছি তাকে আমরা বলবো বায়োগ্যাস। ক্লিয়ার? এবার দেখবে গোবর গ্যাস বলে একটা টার্ম আমরা শুনেছি, গ্রামের দিকেই গোবর গ্যাস এখনও আছে। তা কি হয়, যেখানে গোয়াল আছে তার আশেপাশেই কি করা হয় না, বিভিন্ন মাটির নিচে অনেক ট্যাঙ্ক করা থাকে, যেই ট্যাঙ্কের মধ্যে কি করা হয়, গোবরকে পুড়ে দেওয়া হয় এবং ওটাকে বন্ধ করে দেওয়া হয়। তা ওই গোবর কি একটা জৈব আবর্জনা, ওটার কি হয়, ব্যাকটেরিয়া দ্বারা পচন হয় এবং সেখান থেকে একটা গ্যাস উৎপন্ন হয়। যেই গ্যাসটাকে কি হয়, সরাসরি বাড়িতে জ্বালানি আকারে ব্যবহার করা যেতে পারে, অথবা সেখান থেকে আমরা একটা উপায়ে কারেন্ট তৈরি করতে পারি, সেখান থেকে আমরা আলো জ্বালাতে, ফ্যান চালাতে, এসবগুলো পারি। এগুলো গ্রামাঞ্চলে দেখবে এই প্রজেক্টগুলো এখনও আছে। ক্লিয়ার? তা এটাকে আমরা কি বলছি, তাই গোবর গ্যাসটা কি, যেটা বলতে চাইছিলাম, গোবর গ্যাসটা কি? গোবর গ্যাসটা হচ্ছে একটা বায়োগ্যাসেরই এক্সাম্পল, মানে বায়োগ্যাসেরই একটা এক্সাম্পল। কারণ বায়োগ্যাস মানে যে কোনো জৈব আবর্জনা হতে পারে, ওখানে জৈব আবর্জনাটা গোবর, সেই জন্য ওটাকে নাম বলা হচ্ছে গোবর গ্যাস। ক্লিয়ার? তাহলে চলো নেক্সট, তাহলে বায়োগ্যাস কি বুঝলাম। এবার এই যে বায়োগ্যাস উৎপন্ন হলো, জৈব আবর্জনা থেকে একটা গ্যাস উৎপন্ন হলো, তাকে বায়োগ্যাস বলছি। এই বায়োগ্যাসের মধ্যে সবথেকে বেশি পরিমাণ কি থাকে? সবথেকে বেশি পরিমাণ থাকে মিথেন গ্যাস, CH4। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন মাধ্যমিকের জন্য, যে বায়োগ্যাসের প্রধান উপাদান কি? বায়োগ্যাসের প্রধান উপাদান মিথেন। ভালো করে আরেকবার শুনে নাও, বায়োগ্যাসের প্রধান উপাদান মিথেন। এটাকে নোটস করে নাও, এটা পরীক্ষায় আসে, মানে বহুবার মাধ্যমিকের প্রশ্নটা জিজ্ঞাসা করা হয়েছে যে বায়োগ্যাসের প্রধান উপাদান কি। তাহলে বায়োগ্যাসের প্রধান উপাদান হচ্ছে মিথেন, অর্থাৎ বায়োগ্যাসে যে গ্যাসটা আমরা পেলাম সেই গ্যাসে সবথেকে বেশি পরিমাণ কি থাকে? সবথেকে বেশি পরিমাণ থাকে মিথেন গ্যাস, CH4। ক্লিয়ার? নেক্সট, যেহেতু এই বায়োগ্যাসটা একটু ইম্পর্টেন্ট মাধ্যমিকের রেসপেক্টে, তার জন্য এটা থেকে একটু আমরা ডিটেলসে জায়গাটাকে দেখে নিচ্ছি যে এই বায়োগ্যাসের ব্যবহার কী। দেখো জ্বালানি রূপে রান্নার কাজে ব্যবহার হয়, অর্থাৎ এই যে বায়োগ্যাস উৎপন্ন হলো এটাকে সরাসরি আমরা নলের মাধ্যমে নিয়ে গিয়ে জ্বালানি হিসেবে গ্যাস আকারে আমরা এটাকে ব্যবহার করতে পারি, যেটা সরাসরি জ্বালানি হিসেবে রান্নার কাজে ব্যবহার করা যেতে পারে। যেমন আমাদের যে LPG গ্যাস, সেখানেও তো একটা গ্যাস আছে, যেই গ্যাস থেকে আমরা যেই গ্যাসটাকে আমরা জ্বালানি হিসেবে ব্যবহার করে সেখান থেকে রান্না করছি, ঠিক সেটাকে না করে এই বায়োগ্যাসকেও সরাসরি আমরা কি করতে পারি, ওরকম গ্যাস আকারে ব্যবহার করতে পারি, যেটার সাহায্যে আমরা রান্না বান্না করতে পারি। তাহলে এই বায়োগ্যাসকে কি করা যেতে পারে? সরাসরি রান্নার কাজে ব্যবহার করা হয়। 2 নাম্বার কি, বায়োগ্যাস থেকে উৎপন্ন বিদ্যুৎ। তা এই বায়োগ্যাস থেকে যে গ্যাস উৎপন্ন হলো সেখান থেকে আমরা কারেন্ট পেতে পারি, মানে কারেন্টে কনভার্ট করতে পারি। এবার যে কারেন্টটা পাই তার অ্যামাউন্টটা কম হয়, অল্প পরিমাণ আমরা বিদ্যুৎ পাই। তাহলে বায়োগ্যাস থেকে উৎপন্ন বিদ্যুৎ, যেহেতু অল্প পরিমাণ বিদ্যুৎ আমরা পাই, তার জন্য এটাকে কী করতে হবে, এটার সাহায্যে তো বড় বড় কলকারখানা আমরা চালাতে পারবো না, আমরা কি করব, আলো জ্বালাতে পারি, ছোট ছোট পাম্প চালাতে পারি। তাহলে বায়োগ্যাস থেকে উৎপন্ন বিদ্যুৎ আলো জ্বালাতে এবং ছোট ছোট পাম্প চালাতে ব্যবহার করা হয়। ক্লিয়ার? তো এই জায়গাটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, বায়োগ্যাস থেকে কোয়েশ্চেন কিন্তু আসেই মাধ্যমিকে, আর এই কোয়েশ্চেনটা তো খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, তার জন্য দেখো আবার বক্স আকারে ঘিরে দিয়েছি। ক্লিয়ার? তাহলে বায়োগ্যাসের প্রধান উপাদান মিথেন, ব্যবহার এইগুলো। লাস্ট, বায়োফুয়েল কাকে বলছে? দেখো উদ্ভিদ বা অণুজীবের মধ্যে আত্তীকরণ হওয়া কার্বন, অর্থাৎ উদ্ভিদ এবং অণুজীবের মধ্যে যে কার্বন আছে, তাদের মধ্যে যে কার্বন থাকে
আত্তীকরণ হওয়া কার্বন ঘটিত যৌগের ভৌত রাসায়নিক পরিবর্তন ঘটিয়ে যে জ্বালানি তৈরি করা হয় তাকে বায়োফুয়েল বলে। অর্থাৎ উদ্ভিদ এবং অণুজীবের মধ্যে যে কার্বন ঘটিত যৌগ থাকে তার রাসায়নিক বা ভৌত পরিবর্তন করা হয়, এখানে পরিবর্তন হয় যৌগটার, দিয়ে যে ফুয়েল আমরা পাই, দিয়ে যে জ্বালানি আমরা পাই তাকে আমরা কি বলছি? বায়োফুয়েল। তাহলে বায়োফুয়েলের সাথে বায়োমাস শক্তির পার্থক্য কী? বায়োমাস শক্তি মানে হচ্ছে সরাসরি ওই জৈব বস্তুটাকে আমরা জ্বালানি আকারে ব্যবহার করি। কাঠকে পুড়িয়ে দিলাম, কিন্তু কাঠকে যখন সরাসরি পুড়িয়ে দেবো তাকে আমরা কি বলবো? বায়োফুয়েল। কিন্তু কাঠকে যখন আমরা সরাসরি পুড়িয়ে দেবো তখন আমরা যে শক্তি পাবো তাকে আমরা কি বলবো? বায়োমাস শক্তি। ক্লিয়ার? কিন্তু বায়োফুয়েল কখন বলবো? ওই কাঠের মধ্যে থাকা কার্বন ঘটিত যৌগটাকে যখন আমরা আত্তীকরণ মানে বিভিন্ন টেকনিক্যাল উপায়ে আমরা সেটাকে পরিবর্তন করে তার ভৌত রাসায়নিক পরিবর্তন ঘটাবো এবং সেখান থেকে জ্বালানি পাবো। আরেকবার, কাঠ সরাসরি পুড়িয়ে দিলাম, তাহলে যেটা পাবো সেটাকে বলবো বায়োমাস শক্তি। কাঠ, তার মধ্যে যে কার্বন ঘটিত যৌগ আছে তার ভৌত রাসায়নিক পরিবর্তন করে দেবো, অর্থাৎ কাঠ আর কাঠ থাকবে না, তার পরিবর্তন করে দেবো, দিয়ে একটা জ্বালানি তৈরি করব, তাকে আমরা বলবো বায়োফুয়েল। ক্লিয়ার জায়গাটা? চলো তাহলে এই গেল বায়োফুয়েল, যে উদ্ভিদ বা অণুজীবের মধ্যে আত্তীকরণ হওয়া কার্বন ঘটিত যৌগের ভৌত রাসায়নিক পরিবর্তন ঘটিয়ে তৈরি হওয়া জ্বালানিকে বলছে কি না বায়োফুয়েল। এবার এই বায়োফুয়েলের এক্সাম্পল কিছু আছে। তা বায়োফুয়েলের এক্সাম্পল হচ্ছে বায়ো ইথানল, বায়োডিজেল। এবার ভারতবর্ষে দেখবে এটা একটা প্রকল্প আমাদের এখন চলছে যে বায়ো ইথানল, এই ইথানলের ব্যবহার এখন বেশি করার চেষ্টা করা হচ্ছে, বায়ো ইথানল বেশি তৈরি করা হচ্ছে। এটা একটা প্রজেক্ট আমাদের চলছে, প্রজেক্টটা বোধহয় 2026-এর মধ্যে কমপ্লিট হওয়ার কথা। ইথানলের ওপর, ইথানল থেকে পাওয়ার একটা প্রজেক্ট তৈরি হচ্ছে। ক্লিয়ার? তাহলে সেই যে বায়ো ইথানল, সেই বায়ো ইথানল কি একটা বায়োফুয়েলেরই এক্সাম্পল। ক্লিয়ার এতদূর পর্যন্ত? চলো লিখে নাও একবার ভিডিওটা পজ করে যে বায়োমাস শক্তি কী, বায়োগ্যাস কী, অবশ্যই এই পয়েন্টটা লিখবে, প্রধান উপাদান, তার ব্যবহার, আর বায়োফুয়েল কাকে বলে। একবার ভিডিওটা পজ করে লিখে নাও। চলো এরপর আমরা যেটা দেখব সেটা হচ্ছে কি না, এই জায়গা থেকে একদম আমরা চ্যাপ্টারের শেষে এখান থেকে তিনটে খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন আছে। একটা হচ্ছে পাওয়ার অ্যালকোহল কাকে বলে, 2 নাম্বার হচ্ছে তোমার কোলবেড মিথেন কি, আর 3 নাম্বার হচ্ছে তোমার ফায়ার আইস, অর্থাৎ তোমার মিথেন হাইড্রেটকে ফায়ার আইস বলে কেন। এই 3টে কোয়েশ্চেন আমরা একদম শেষে বুঝে নেব। এই জায়গা থেকে মানে ওই যে 3টে কোয়েশ্চেন খুব ইম্পর্টেন্ট, প্রায়ই দিয়ে দেয় যে কোলবেড মিথেন কি, বা তোমার ফায়ার আইস কাকে বলে, বা পাওয়ার অ্যালকোহল কি। তাহলে আমাদের আর লাস্ট 3টে কোয়েশ্চেন বাকি আছে। চলো নেক্সট আমরা ওই 3টেই দেখে নিই। চলো নেক্সট 3টে ইম্পর্টেন্ট পয়েন্ট, যেটা হচ্ছে কি না, এক হচ্ছে পাওয়ার অ্যালকোহল, 2 হচ্ছে দুই হচ্ছে কোলবেড মিথেন, আর লাস্ট হচ্ছে মিথেন হাইড্রেট। এই 3টে সম্পর্কে আমাদের একটু জানতে হবে। তাহলে চলো প্রথমটাই কি আছে না, প্রথমটাই হচ্ছে পাওয়ার অ্যালকোহল কাকে বলছে। দেখো কি লেখা আছে, বায়ো ইথানলকে পেট্রোল বা গ্যাসোলিনের সাথে মিশিয়ে যানবাহন চালাতে জ্বালানি হিসেবে ব্যবহার করা হয়, একে পাওয়ার অ্যালকোহল বলে। তাহলে পাওয়ার অ্যালকোহল মানে অ্যালকোহল নয়, পাওয়ার অ্যালকোহল। তাহলে পাওয়ার অ্যালকোহল কি? পাওয়ার অ্যালকোহল মানে হচ্ছে এই যে আমরা দেখলাম যে বায়োফুয়েলের একটা এক্সাম্পল হচ্ছে বায়ো ইথানল। তাই বায়ো ইথানলের সঙ্গে যখন আমরা পেট্রোল বা গ্যাসোলিন মিশিয়ে দিলাম, তো সেটাকে আমরা যানবাহন চালাতে ব্যবহার করতে পারি। তো এই যে মিশিয়ে দেওয়ার পর যে মিশ্রণটা পাবো তাকে আমরা বলবো কি পাওয়ার অ্যালকোহল। তাহলে তোমাকে এরকম কোয়েশ্চেন আসতে পারে যে পাওয়ার অ্যালকোহলের মধ্যে কি কি থাকে। তাহলে পাওয়ার অ্যালকোহলের মধ্যে কি থাকে? বায়ো ইথানল থাকে, তার সাথে পেট্রোল বা গ্যাসোলিন থাকে। তাহলে এই গেল পাওয়ার অ্যালকোহল। তাহলে পাওয়ার অ্যালকোহল মানে হচ্ছে বায়ো ইথানল এবং পেট্রোল বা গ্যাসোলিনের মিশ্রণ, যেটা যানবাহন চালাতে ব্যবহার করা হয়, তাকে আমরা বলছি পাওয়ার অ্যালকোহল। নেক্সট, কয়লা খনির মিথেন বা কোলবেড মিথেন বলতে কি বোঝায়? দেখবে আমরা যখন পড়েছিলাম যে প্রাকৃতিক গ্যাস, ন্যাচারাল গ্যাস, একদম আগের ক্লাসেই বোধহয় আমরা ওটা দেখলাম যে প্রাকৃতিক গ্যাস ব্যাপারটা কি, যে পেট্রোলিয়াম বা কয়লার খনিতে ন্যাচারালভাবে একটা গ্যাস পাওয়া যায়, যাকে আমরা বলি প্রাকৃতিক গ্যাস। তো এই প্রাকৃতিক গ্যাসেরই একটা উপাদান বা প্রাকৃতিক গ্যাসেরই তোমার একটা রূপভেদ হচ্ছে কি না কোলবেড মিথেন বা কয়লা খনির মিথেন। দেখো নামটা দেখেই বুঝতে পারছো, কয়লা খনির মিথেন, অর্থাৎ কয়লা খনিতে যে মিথেন গ্যাস পাওয়া যাচ্ছে, এটা কি, এটা প্রাকৃতিক গ্যাসেরই একটা রূপ। কয়লা খনিতে যে প্রাকৃতিক গ্যাস পাওয়া যায় তার একটি রূপ হলো কোলবেড মিথেন। ক্লিয়ার? এবার এখান থেকে একটা কোয়েশ্চেন দেয় যে কোলবেড মিথেন বা কয়লা খনির মিথেনের প্রধান উপাদান কি। এবার তুমি বলবে এটা আবার কি ধরনের কোয়েশ্চেন, এ তো লেখাই আছে কোয়েশ্চেনের মধ্যে কয়লা খনির মিথেন, তাহলে প্রধান উপাদান কি হবে? কোলবেড মিথেন। প্রধান উপাদান কি হবে? অবশ্যই মিথেন। তাহলে কয়লা খনির মিথেনের প্রধান উপাদান কি? মিথেন। ক্লিয়ার? লাস্ট,
লাস্ট কোয়েশ্চেন হচ্ছে তোমার মিথেন হাইড্রেট। মিথেন হাইড্রেট কাকে বলে বা মিথেন হাইড্রেট ব্যাপারটা কি? মিথেন হাইড্রেটের সংজ্ঞাটা তুমি একটু কিন্তু মনে রাখবে, 4CH4 23H2O। তার মানে এখানে 4CH4, তাহলে CH4 মানে কি মিথেন, আর সামনের সংখ্যাটা হচ্ছে কতগুলো অণু আছে। এটা একটা অণু, CH4 একটা অণু, তা সেই অণুর সামনে যে নাম্বার আছে সেটা ইন্ডিকেট করে কতগুলো অণু আছে। তাহলে 4CH4, তাহলে 4টে মিথেন, 23H2O, H2O মানে কি জল, তাহলে 23H2O মানে হচ্ছে 23টা জল। তার মানে 4টে মিথেন অণু এবং 23টা জলের অণু মিলে একটা যৌগ উৎপন্ন করে, যেই যৌগটাকে আমরা কি বলছি? মিথেন হাইড্রেট। দেখো কি লেখা আছে, নির্দিষ্ট উষ্ণতা এবং চাপে 23টি জলের অণু 4টি মিথেন অণুকে ঘিরে থাকে, যেটি দেখতে, এটা কেমন দেখতে ভালো করে দেখাও, যেটি দেখতে কেলাসাকার সাদা বরফের ন্যায়। মানে যেটাকে দেখলে তুমি যদি হাতে করে নাও তাহলে তোমার মনে হবে যেন বরফ, বরফ মনে হবে কিন্তু বরফ নয়, বরফ কিন্তু ওটা না। ক্লিয়ার? তাহলে তাকে আমরা কি বলবো? মিথেন হাইড্রেট। তাহলে মিথেন হাইড্রেট মানে হচ্ছে এই সংকেতটা একটু মনে রাখবে, 4CH4 23H2O, 4টে মিথেন 23টি জল। তাহলে 4টে মিথেন অণু মাঝে থাকে, তার চারপাশে 23টা জলের অণু তাকে ঘিরে থাকে। মাঝে মিথেনের অণু আছে 4টে, তাকে 23টা জলের অণু ঘিরে আছে, দিয়ে যেটা স্ট্রাকচার তৈরি করছে সেই স্ট্রাকচারটা দেখতে কেমন? সেই স্ট্রাকচারটা দেখতে হচ্ছে সাদা বরফের ন্যায়। তার এই যে গঠনটা বা এই যে জিনিসটা, এই যে যৌগটা, এই যৌগটাকে আমরা কি বলছি? মিথেন হাইড্রেট। এবার আরেকটা খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, সেটা হচ্ছে মিথেন হাইড্রেটকে ফায়ার আইস বলা হয়। কি বলা হয়? ফায়ার আইস। দেখো এখানে লেখা আছে, এটা একটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, যে মিথেন হাইড্রেটকে কি বলা হচ্ছে? ফায়ার আইস। এবার তোমাকে এমসিকিউ দিতে পারে, ফায়ার আইস কাকে বলে? তাহলে ফায়ার আইস কাকে বলে? মিথেন হাইড্রেটকে বলে। কেন বলে আমরা সেটাও একটুখানি দেখে নিই। ফায়ার মানে কি? আগুন, আইস মানে কি? বরফ। দেখো কেন বলছে না, এই যে মিথেন হাইড্রেট আমরা দেখলাম, এটা দেখতে কেমন? এটা দেখতে সাদা বরফের নাই, কিন্তু এই মিথেন হাইড্রেটকে আমরা একটা উপায়ে কি করতে পারি? এই মিথেন হাইড্রেট থেকে মিথেন গ্যাসকে বাইরে বার করে নিতে পারি, কারণ এর মধ্যে মিথেন গ্যাস আছে। তা মিথেন হাইড্রেটকে দেখতে সাদা বরফের মতো, মিথেন হাইড্রেট থেকে আমরা মিথেন গ্যাসকে বার করে নিতে পারি। তাহলে মিথেন গ্যাস যখনই পেলাম, সেটাকে তো আমরা কি করতে পারবো? সেটাকে আমরা জ্বালানি আকারে ব্যবহার করতে পারবো। তাহলে জ্বালানি আকারে মানে কি? সেটা তো আগুনে পুড়বে। তাহলে সেই জন্যই দেখো কথাটা লেখা আছে ফায়ার আইস। ফায়ার মানে কি? আগুন, আইস মানে কি? বরফ। তার মানে মিথেন হাইড্রেট দেখতে বরফের মতো, কিন্তু তাও এটা থেকে মিথেন গ্যাস যেটা পাওয়া যায় সেটাকে আমরা জ্বালানি আকারে ব্যবহার করতে পারি। তার জন্যই হচ্ছে কি না, মিথেন হাইড্রেটকে ফায়ার আইস বলে। पुष्पा सिनेमार डायलॉग निश्चय मने पड़ছে कि क्या था वो जो डायलॉग था, पुष्पा फायर फ्लावर नहीं फायर हूँ मैं। ता এরকমই ব্যাপারটা যে মিথেন হাইড্রেট কি? ফায়ার আইস। মিথেন হাইড্রেট কিন্তু আইস নয়, আইস নাহি ফায়ার हूँ मैं। মিথেন হাইড্রেট বলছে কি? বলছে যে আইস নাহি ফায়ার हूँ मैं। তাহলে মিথেন হাইড্রেটকে আমরা কি বলছি? ফায়ার আইস বলছি। কেন বলছি? কারণ দেখো লেখা আছে কেলাসাকার সাদা বরফের ন্যায় দেখতে মিথেন হাইড্রেট সংকেত দেওয়া আছে। মিথেন হাইড্রেট গ্যাস কি লেখা আছে ভুলে গেলাম তো। আচ্ছা চলো আরেকবার, কেলাসাকার সাদা বরফের ন্যায় দেখতে মিথেন হাইড্রেট, মিথেন গ্যাস পাওয়া যায়। থেকে হবে একটা, এখানে একটা থেকে অ্যাড করে নাও। মিথেন হাইড্রেট থেকে মিথেন গ্যাস পাওয়া যায়, যেটি জ্বালানি আকারে ব্যবহার করা হয়, তাই একে ফায়ার আইস বলছে। তাহলে মিথেন হাইড্রেট সাদা বরফের মতো দেখলেও ये आइस नहीं है, क्या है? फायर है। ठीक है, तो মিথেন হাইড্রেটকে ফায়ার আইস বলে। চলো তাহলে আমাদের যে পরিবেশের জন্য ভাবনা চ্যাপ্টার কমপ্লিট। COMPLETE। তাহলে যারা এই 5টা ক্লাস দেখলে, 5টাই হলো টোটাল, যে 5টা ক্লাস দেখলে এর পরের ক্লাস আমরা কি করব? আমরা ক্লাসটা কমপ্লিট করে নিলাম, প্রত্যেকটা টপিককে আমরা মোটামুটি ডিটেলে আলোচনা করেছি। পরের ক্লাসে আমরা একটা 1 শর্ট ভিডিও বানাবো, কার ওপর? পরিবেশের জন্য ভাবনা। অর্থাৎ মোটামুটি একটা 1 ঘন্টা কি কতক্ষণ টাইম লাগবে আমিও জানি না, মোটামুটি 1 ঘন্টা একটা ভিডিও হবে, যেই ভিডিওতে আমরা পুরো পরিবেশের জন্য ভাবনা যে চ্যাপ্টারটা আছে তার পুরোটা একবার রিভাইজ করব। একটা মোটামুটি একটা ক্লাসের মধ্যে আমরা পুরো চ্যাপ্টারটাকে রিভাইজ করব। আর তারপরের ক্লাসে কি করব না, এই যে পরিবেশের জন্য ভাবনা চ্যাপ্টারটা আছে, এখানে মাধ্যমিকে 5-6 বছরে প্রিভিয়াস ইয়ারে যা যা কোয়েশ্চেন এসছে সেই সমস্ত কোয়েশ্চেন কিন্তু আমরা সলভ করব। ক্লিয়ার? তাহলে চলো দেখা হবে আবার পরবর্তী ক্লাসে আমরা কি করব? পরিবেশের জন্য ভাবনা চ্যাপ্টারটার কমপ্লিট ক্লাস করব, একটা কমপ্লিট রিভিশন করব। অবশ্যই যারা এই 5টা ক্লাস দেখলে তারা ওই ক্লাসটা অবশ্যই অ্যাটেন্ড করবে এবং পুরোটা একবার রিভাইজ হয়ে যাবে আমাদের। তাহলে চলো দেখা হবে আবার পরবর্তী ক্লাসে। সুস্থ থাকো, ভালো থাকো।